আপনি ডিলার না হয়েও ডিলারশিপ ব্যবসা করতে পারবেন মাত্র 20 থেকে 30,000 টাকায় পুঁজিতে। ভিউয়ার্স, আপনি 20 থেকে 30,000 টাকা পুঁজি দিয়ে কিন্তু পার ডে 1,000 টাকা ইনকাম করতে পারবেন ডিলারশিপ ব্যবসা করে, তবু কি আবার ডিলার না হই। ভিউয়ার্স, আমি আজকে এ থেকে জেড পর্যন্ত বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো এমন এমন সিক্রেট কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যে সিক্রেট বিষয়গুলো আশা করি অন্য কোথাও পাবেন না। ভিউয়ার্স, আপনারা জানেন আমি প্রতিনিয়তই কিন্তু বিজনেস রিসার্চ করি আপনাদের জন্য। ছোটোখাটো টুটিনাটি ব্যবসার আইডিয়া নিয়ে কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও তৈরি করে আপলোড করি। ভিউয়ার্স, যাই হোক, এত কথা বাড়াবো না, আমি মূল আলোচনায় চলে যাব। ভিউয়ার্স, আপনি কিভাবে ডিলারশিপ ব্যবসা শুরু করবেন? বিশেষত আমরা কিন্তু জানি যে কোনো কোম্পানির প্রতিনিধি হয়ে বা কোনো কোম্পানি থেকে ডিলারশিপের কমিশনের মাধ্যমে আমরা তাদের কাছে প্রোডাক্ট নিয়ে মার্কেটে সেল করানো হয়, সেটা কিন্তু মূলত ডিলারশিপ ব্যবসা। অর্থাৎ আপনি কোনো একটা নির্দিষ্ট এলাকায় বা আপনার উপজেলায় এই কোম্পানির মাল যদি আপনি নেন, তাহলে এই কোম্পানি অন্য কাউকে আর মাল দেবে না, আপনার দ্বারাই কিন্তু তারা বাজারে সেল করাবে। এবং 5%, কোনো কোনো কোম্পানি 2%, কোনো কোম্পানি 6%, কোনো কোম্পানি 7% হিসাবে কিন্তু আপনাদেরকে কমিশন দিয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনি এই ব্যবসা করতে গেলে আপনার 4-5 লাখ টাকা ভালো ভালো কোম্পানিতে যদি ইনভেস্ট করেন, তাহলে 10-15 লাখ টাকাও কিন্তু ইনভেস্ট করতে হয়। যেহেতু আপনি এই চ্যানেলে ভিডিও দেখতেছেন, আশা করি আপনার কাছে 10-15-20 লাখ টাকা নিয়ে ব্যবসা করার মতো এবিলিটি নেই, আর থাকলেও এই ব্যবসাটা আপনি করতে চাচ্ছেন না। আপনি চাচ্ছেন 20 থেকে 30,000 টাকা বা 50,000 টাকার ভিতরে কী ব্যবসা করা যায়, ডিলারশিপ ব্যবসা। ভিউয়ার্স, আপনি আগে কী কাজটি করবেন, আমি জাস্ট আপনাকে একটা স্যাম্পল বা একটা উদাহরণ দেখাই। আমার হাতে একটি ক্যাটালগ দেখতে পাচ্ছেন, এটা একটা কোম্পানির ক্যাটালগ। আমি এই কোম্পানির ডিলারশিপ ব্যবসা নিতে চাচ্ছিলাম, তো কোম্পানির সাথে আমি যোগাযোগ করলাম, কোম্পানির অফিসে গেলাম, গিয়ে কথা বললাম। আর এই কোম্পানির যে প্রোডাক্টগুলো হচ্ছে, এগুলো সব হচ্ছে ফুড আইটেম। তো যাই হোক, কোম্পানি আমাকে একটা তাদের যে ডিলারশিপের যেটা কমিশন বা বাউচার, এটা কিন্তু আমাকে তারা দেয় রেটটা দেখার জন্য। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ডিলারশিপের তারা লাভ দেখিয়েছে 7%, কিন্তু দেখা যাচ্ছে যে এই প্রোডাক্ট মার্কেটে চালাতে আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। তো ওকে 7% লাভে এই কোম্পানির মার্কেটে তেমন কোনো ভ্যালু নেই, অর্থাৎ অপরিচিত একটি কোম্পানি। আর এই কোম্পানির প্রোডাক্ট যদি আমি মার্কেটে সেল করি, আমার এবিলিটি অনুযায়ী আমি সেল করতে পারবো, কিন্তু এই কোম্পানির প্রোডাক্টটা আমি মার্কেটে যে সেল করবো মাত্র 7% লাভে, সেম একই সমপরিমাণে কোম্পানির প্রোডাক্ট বা লোকাল প্রোডাক্টও যদি আমি মার্কেটে সেল করি, এর চেয়ে বেশি লাভ করতে পারবো। সেই ক্ষেত্রে বা সেই বিবেচনা করে কিন্তু আমি কোম্পানি ডিলারশিপটা নিয়েই নাই। তো ভিউয়ার্স, যাই হোক, তো আপনারা ডিলারশিপ ব্যবসা শুরু করবেন, কিন্তু কোন কোম্পানির ডিলার না হয়ে। কিভাবে? আপনাকে প্রথমে 4 থেকে 5টা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। আপনাকে কি করতে হবে? 4 থেকে 5টা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। আপনি যে প্রোডাক্টগুলো মার্কেটে সেল করতে পারবেন, এরকম প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করবেন, এবং এই 4-5টা প্রোডাক্ট নিয়ে আপনি প্রচুর পরিমাণে আপনাকে রিসার্চ করতে হবে। দেখা যাচ্ছে রিসার্চ করার ফল কিন্তু অনেক সুন্দর হয়। যদি আপনি রিসার্চ না করেন এই প্রোডাক্ট সম্পর্কে, এই প্রোডাক্টের মার্কেটের ভ্যালু সম্পর্কে, বা একই পরিমাণে বা একই সমপরিমাণের প্রোডাক্ট মার্কেটে কত রেট আছে বা চাহিদা কীরকম, এরকমভাবে আপনার কী করতে হবে? রিসার্চ করতে হবে। তো যদি রিসার্চ না করেন, তাহলে দেখবেন আপনি যখন প্রোডাক্টটা মার্কেটে সেল করতে যাবেন, তখন দেখবেন ঠিক একই পরিমাণের প্রোডাক্ট আপনার চেয়ে মার্কেটে 1-2 টাকা কম। যখন আপনি 2 টাকা বেশি যাবেন, তখন কিন্তু আপনি যে আপনার যে ক্লায়েন্ট যা রয়েছে তাদের কাছে আপনি একটি ভ্যালুহীন হয়ে যাবেন, মানে মূল্য ছাড়া হয়ে যাবেন যাকে বলে সোজা বাংলায়। তো আপনি কি করতে হবে? আপনাকে আপনি যে প্রোডাক্টগুলো মার্কেটে সেল করবেন, এই সম পরিমাণে বা এই সমজাতীয় প্রোডাক্ট মার্কেটে কত রেটে বিক্রি হচ্ছে, এই রেটটা আপনাকে জানতে হবে। আপনাকে এই বিষয় নিয়ে একটু রিসার্চ করতে হবে।
ভাই ব্যবসা শুরু করতে গেলে আগে জেনে শুনে বুঝে শুনে তারপর ব্যবসা শুরু করতে হবে, কিন্তু হট করে কিন্তু কিছু করা যাবে না। রাতারাতি কিন্তু কিছু হয় না। মনে করেন যদি রাতারাতি কিছু হয়, আমি জাস্ট একটা উদাহরণটা নিই। যেমন আমাদের যে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নগরবাউল জেমস, তারপর রয়েছে আসিফ আকবর, মানে যাকে আমরা কণ্ঠশিল্পী আসিফ নামে পরিচিত। তো তাদের যে শুরুটা বা যাত্রাটা যেরকম হয়েছিল, এখন পর্যন্ত তাদের মার্কেটে ভ্যালু বা তাদের জনপ্রিয়তা ঠিক কিন্তু একই রকম রয়েছে। কারণ তারা সঙ্গীতটাকে জেনে শুনে বুঝে সঙ্গীতটাকে লালন করে এই সঙ্গীতের উপরে পিএইচডি করে কিন্তু তারা মূলত মার্কেটে এখন পর্যন্ত টিকে আছে। কারণ তারা রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে নাই। আর দেখেন কলকাতার বা ইন্ডিয়ার রানু মণ্ডল, বাংলাদেশের আরমান আলিফ, ওই যে একটা গান গাইছিল না, তোমার নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না, ও মাইয়া, এই গানটা কি জানি, গানটা আমার খেয়াল নাই। তো এই যে গানটা, একটা গান গেয়ে কিন্তু সে সুপার হিট হয়ে গেছিল। এখন দেখেন তাকে যদি আমরা আসিফ আকবর বা জ্যামসের সাথে তুলনা করি তাহলে কি হবে? কারণ তারা রাতারাতি ভাইরাল হয়ে গেছিলো, আবার কি তাদের মার্কেট ভ্যালুটা কি রাতারাতি কমে গেছে। আমি তাদেরকে কোণঠাসা করতেছি না, জাস্ট একটা উদাহরণ দিলাম। তো দেখেন ঠিক আপনার ক্ষেত্রেও কিন্তু এরকমই। আপনি রাতারাতি যদি মনে করেন কোটি টাকার মালিক হয়ে যাবেন, রাতারাতি মার্কেট দখল করে নেবেন, রাতারাতি আপনি সব কিছু করে ফেলবেন, তাহলে এটা আপনার জন্য ভুল একটা ধারণা বা একটা ভুল সিদ্ধান্ত। আপনাকে মার্কেটে আপনার ভ্যালু তৈরি করতে হবে, মার্কেটে টিকে থাকতে হবে। সেক্ষেত্রে মার্কেট রিসার্চটা আপনি আগে করবেন। পণ্য রিসার্চ, মার্কেট রিসার্চ, বাজারের দাম রিসার্চ, সবগুলো আগে সমন্বয় করে তারপর অল্প পুঁজিতে শুরু করে দেবেন। ধীরে 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 আপনি কি আপনার পুঁজি বাড়াবেন, প্রোডাক্ট বাড়াবেন, মার্কেটের ভ্যালু অটোমেটিকই দিন দিন বৃদ্ধি পাবে। তো আমি পূর্বে কথায় ফিরে যাই যে আপনি 5টা প্রোডাক্ট সিলেক্ট করে কি করবেন, বা 6টা, বেশি প্রোডাক্ট নিতে যাবেন না, তাহলে প্রথম অবস্থায় একটু সমস্যা হতে পারে। হিসাব নিকাশের সমস্যা, আপনার কেয়ারিংয়ের সমস্যা, সব কিছু একটু সমস্যা হতে পারে। তো আপনি কি করবেন, 5টা বা 4টা প্রোডাক্ট বা 6টা প্রোডাক্ট সিলেক্ট করলেন। যে প্রোডাক্ট নিয়ে আপনি স্বাচ্ছন্দ্যবোধে মার্কেটে কাজ করবেন, ওই রকমই প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। এখন ভিউয়ার্স, বিষয় হচ্ছে আপনি মেডিসিন সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই। এখন যে মেডিসিন নিয়ে আপনি যদি মার্কেটে সেল করতে নামেন, তাহলে কি আপনি ধরা তো অনিবার্য, তাই না? তো সেক্ষেত্রে আপনার মন চাই কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে, সেই রকম প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন। তারপর কি দাম রিসার্চ করলেন, মার্কেটে ভ্যালু রিসার্চ করলেন, এটা চাহিদা কীরকম এরকম রিসার্চ করলেন। রিসার্চ করে আপনি কী করবেন, সেই 4-5টা পণ্য কোথা থেকে কিনা যায়, এটার অরিজিনাল মালটা কোথায় পাওয়া যায় এবং কম দামে কোথায় পাওয়া যায়। তো এই সিস্টেমে আপনি প্রোডাক্টগুলো কিনে নিয়ে আসবেন। মনে করেন যদি ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই ঢাকার কাপ্তান বাজার শ্রেষ্ঠ। তারপর যদি মনে করেন আপনি বিভিন্ন ধরনের ফুড আইটেম নিয়ে কাজ করবেন বা কসমেটিক আইটেম নিয়ে কাজ করবেন, তাহলে অবশ্যই ঢাকা চকবাজার বেস্ট। যদি মনে করেন মশলা আইটেম নিয়ে কাজ করবেন, তাহলে অবশ্যই ঢাকা বেগম বাজার রয়েছে, চট্টগ্রাম খাতুনগঞ্জ রয়েছে। তো সেই সব মেইন হোলসেল পাইকারি জায়গা থেকে আপনাকে প্রোডাক্টটা সোর্স করতে হবে। তাছাড়া চাইলে আপনার জেলা শহর থেকেও পাইকারি মালটা সেল করতে পারেন। এখন মালটা সংগ্রহ করতে পারেন। এখন মাল সংগ্রহ করলেন, এখন আপনাকে এই প্রোডাক্টটা কোন জায়গায় আপনি সেল করতে পারবেন, অর্থাৎ এই প্রোডাক্টের চাহিদা কোন জায়গায় রয়েছে, এটা কিন্তু আপনাকে আগেই রিসার্চ করতে হবে। কারণ সব পরিবেশে সব জায়গায় সব প্রোডাক্ট চলে না। এখন গ্রাম অঞ্চলে যদি, একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যদি আপনি মনে করেন যে ঢাকা শহরের যে বসুন্ধরা এলাকা বা উত্তর এলাকায় যে প্রোডাক্টগুলো চলে, সে ভালো হাই কোয়ালিটির প্রোডাক্ট, এগুলো যদি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই প্রোডাক্টগুলো চালাতে চান, তাহলে কি সেটা চলবে না। মনে করেন গ্রামে আপনার যদি একদম গ্রামে থাকেন, দেখবেন গ্রামে একদম যে আমরা যে হলুদ মরিচটা কিনে খাই, আমরা কিন্তু যা গ্রামে বসবাস করে তারা কিন্তু এই হলুদ মরিচটা কী করে, তারা বাজার থেকে হলুদ মরিচ কিনে ভাঙ্গায়, নিজেরা ভাঙ্গে তারপর এটা খায়। সেখানে যদি আপনি বিভিন্ন ধরনের হলুদ মরিচের যে আপনার কৌটা রয়েছে, কৌটা,
সেই কোটা বা জার যাকে বলে সেই জার কিন্তু চলে না, চলবে না। আর এই হলুদ মরিচ কোটা জার এগুলো কোথায় চলে? শহরে চলে। শহরে ভাঙানোর সুযোগ নাই, হলুদ মরিচ ভাঙিয়ে খাওয়ার মতো সুযোগ নাই। সেক্ষেত্রে আপনাকে কোন এলাকায় কোন জায়গায় কোন প্রোডাক্টটা চলবে এটাকে আপনাকে রিসার্চ করে বের করতে হবে। তারপর সেই জায়গায় আপনি কী করবেন? এই প্রোডাক্টগুলো সেল করবেন। এখন বিষয় হচ্ছে কীভাবে সেল করবেন। আপনি যে 4-5টা প্রোডাক্ট সিলেক্ট করেছেন, আপনি যেখান থেকে প্রোডাক্টটা সিলেক্ট করেন না কেন, যদি মনে করেন আপনি পাইকারি কিনে আনছেন, তাহলে অবশ্যই দেখবেন প্রোডাক্টের গায়ে বিএসটি আছে কিনা। আর যদি আপনি মনে করেন খাবার আইটেম হয়তো অবশ্যই বিএসটি থাকবে। তবে আপনাকে 4-5টা প্রোডাক্ট একই নামে যেন থাকে সেটা খেয়াল রাখবেন। 4-5টা প্রোডাক্ট কি যদি একই নামে থাকে সেটা খেয়াল রাখবেন। তাছাড়া যদি মনে করেন যে আপনি এক এক কোম্পানি এক এক প্রোডাক্ট সেল করবেন, তাও পারেন, সেটা কোনো সমস্যা নেই। তো আপনাকে এগুলো সিলেক্ট করে আপনাকে কী করতে হবে? এরকম একটা ক্যাটালগ তৈরি করতে পারেন। এরকম একটা ক্যাটালগ তৈরি করতে পারবেন, যে কোনো প্রেসে গেলে এই 200-300 টাকা দিয়ে বা 500 টাকা দিয়ে একটা ক্যাটালগ তৈরি করতে পারেন। তাছাড়া যদি মনে করেন আপনি এই একটা প্রোডাক্টের স্যাম্পল হিসাবে একটা করে সাথে নিয়ে যাবেন, তাও পারেন। এখন কথা হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু দুইভাবে সেল করা যায়। একটা হচ্ছে অর্ডার কেটে, অর্থাৎ আপনি গেলেন মার্কেটে, গিয়ে আপনি অর্ডার কেটে নিয়ে আসলেন স্যাম্পল দেখি, তারপরে ডেলিভারি দিবেন। এখন যে অর্ডার কাটেন তাহলে এটা স্ট্যান্ডার্ড, একটু গেট আপ পাশে অন্যরকম। অর্ডার কাটলেন, পরের দিন একটা অটো রিক্সায় করে যে অর্ডারগুলো হয়েছে এই অর্ডারের মালগুলো অটো রিক্সায় করে আপনি মার্কেটে সেল দিলেন, ডেলিভারি দিয়ে আসলেন। তাছাড়া যদি মনে করেন আপনি প্রথম অবস্থায় এততে যাবেন না, মানে অর্ডার কাটটা কিন্তু খরচটা একটু বেশি, জানেন তো, ডাবল খরচ হয়ে যায়। অর্ডার কাটা মার্কেটে থাকা একটা খরচ, তারপর ডেলিভারি দেওয়ার সময় খরচ আরেকটা, দুইটা খরচ হয়ে যায় কিন্তু। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমার প্রোডাক্ট কম, হ্যাঁ আমার সেল কম, সেক্ষেত্রে আপনি একটা অটো ভাড়া করতে পারেন। হ্যাঁ, দৈনিক 400 বা 500 টাকা দিয়ে বা 600 টাকা দিয়ে একটা অটো ভাড়া করবেন। এই অটোর ভিতরে আপনি পরিমাণ মতো আপনার প্রোডাক্টগুলো রেখে আপনি একদম রেডি সেল, যাকে বলে রেডি সেল দিলেন। দোকানে যাবেন, ভাই আমার কাছে এই প্রোডাক্ট আছে, হ্যাঁ আপনার যে প্রয়োজন হয় আমার কাছে রাখতে পারেন। এভাবে কী করবেন? আপনি রেডি সেল দিয়ে আসবেন। তো রেডি সেল দিলে আপনার দেখা যায় বিভিন্ন কোম্পানি যে 10% দেয় না, কোনো কোম্পানি 10% দেয় না, সর্বোচ্চ 6 বা 7% দেয়। আপনি যদি এভাবে সেল করেন তাহলে কিন্তু আপনি 10% অনায়াসে লাভ করতে পারবেন। যদি 10% লাভ করেন তাহলে আপনি যদি পার ডে 20,000 টাকা সেল করতে পারেন, প্রতিদিন 20,000 টাকা সেল করতে পারেন, তাহলে কিন্তু আপনার 2,000 টাকা ইনকাম অনায়াসে। আপনার রুট খরচ এবং অটো ভাড়া, রুট খরচ 1,000 টাকা বাদ দিলাম, তারপরে আপনার পকেটে 1,000 টাকা থাকবে। ভিউয়ার্স, এটাই হচ্ছে এই মার্কেটিংয়ের সিস্টেম। ডিলার না হয়েও কিন্তু ডিলারশিপের মতোই এভাবে ব্যবসা করা যায়, কোনো সমস্যা নেই। তবে আপনি যে এলাকায় বা যে জায়গায় এই প্রোডাক্টগুলো এনে সেল করবেন, সেই এলাকার সেই জায়গার একটা ইউনিয়ন বা সিটি কর্পোরেশন থেকে একটা ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন, তাহলেই সব কিছু ওকে, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, যাই হোক, আমার এই ভিডিওটি কেমন লেগেছে, যদি একটু হলেও আপনার উপকারে এসে থাকে বা যদি কোনো তথ্য এই ভিডিও থেকে পেয়ে থাকেন বা মিসলিডিং হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমার অনুপ্রেরণা হয়। যদি আপনার কাছে যেটা সন্দেহ মনে হয় বা কোনো কিছু জানার আগ্রহ থাকে, তাও কিন্তু কমেন্ট করবেন। আপনারা কিন্তু কমেন্ট করতে চান না, এটা একটা মানে আমার জন্য একটা ব্যাড। তো একটা লাইক দিবেন, লাইক দিলে ভাই কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট একটা আঙ্গুলের চাপ, ভাই এখনই দিয়ে দেন। লাইকটা দিয়েছেন তো? লাইকটা দিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।